গরমে অসুস্থ হয়ে যশোর ও চট্টগ্রামে 2 শিক্ষক মারা গেছেন। যশোর জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগ প্রাথমিকভাবে গরমে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ ব্যাহত রয়েছে। প্রতিটি হাসপাতালেই বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকালে মাঠে কাজ করে আসার পর অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার হামদাবাদ হাই স্কুলের শিক্ষক ৩৫ বছর বয়সী আহসান হাবিব। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা জানান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে হাবিবের। গরমে এরকম অ্যাটাক হতে পারে। সকালে চট্টগ্রামের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালী খিতাবচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন মোস্তাক আহমেদ। কালুরঘাটে কর্ণফুলী নদী পার হওয়ার ফেরিতে উঠেই তিনি অজ্ঞান হয়ে যান। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর তিনি মারা যান। জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার অসুস্থতার কারণ গরম। এদিকে চুয়াডাঙ্গায় টানা 28 দিনের তীব্র তাপপ্রবাহে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ ও পশু পাখি। ঝরে পড়ছে আম কাঁঠালের মুকুল। জীবন যাপন অসহ্যি, কাজ করতে পারি না এই গরমের ভিতরে। মোংলা সহ সুন্দরবন ঘেঁষা উপকূলীয় এলাকার অতিষ্ঠ জনজীবন। মানুষ ও যান চলাচল কমেছে সড়কে। গরমের জন্য লোকজন যে তাপমাত্রা, রোদের লোকজন বাইরে হইতে পারে না। কোনো কাজ কাম নাই, আপাতত ঠান্ডাতে বসলাম, দেখে বাতাস আসছে, আর বাইরে হওয়ার মতো পরিবেশ নাই। থমকে যাচ্ছে জামালপুরের জনজীবন। প্রচণ্ড রোদ আর গরমের মধ্যেই কাজে যাচ্ছে মানুষ। ছোট যানবাহনের চালক আর ব্যবসায়ীরা বলছেন, এভাবে তাপদাহ চলতে থাকলে সংসারের চাকা আর চলবে না। এই লোডশেডিং, মানুষ তো শেষ পর্যায়ে বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকাই কঠিন অবস্থা। প্রচণ্ড গরমের কারণে আমরা দোকানদারি করতে পারতেছি না, হাট বাজারের লোকজন আসে না, বেচা বিক্রি নাই। এদিকে তীব্র গরমে রোগী বেড়েছে পাবনার জেনারেল হাসপাতালেও। সহ্য সংকট বাড়িয়েছে দুর্ভোগ। ভিতরে কোনো সিট পাই নাই, বারান্দায় রয়েছি, গরম, কত কষ্ট। এই যে বারান্দায় কোনো ফ্যান নাই, ভিতরে গরম, বাথরুমে যাওয়া যাচ্ছে না। গাইবান্ধায় রোদ উপেক্ষা করে কাজ করতে গিয়ে নানা অসুখে পড়ছেন মানুষ। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তদের চাপ। হাসিবা আলী বর্ণা, ৭১। আরও এক দফা বেড়েছে হিট অ্যালার্ট। সারা দেশে তাপদাহ আরও কয়েকদিন থাকবে জানিয়ে ৪র্থ দফায় এই হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মের প্রথম সপ্তাহ থেকে দেশ জুড়ে বৃষ্টির আভাস থাকলেও তার আগ পর্যন্ত তাপদাহের কবল থেকে মুক্তি মিলছে না দেশবাসীর। দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও বাড়লেও জুন থেকে আবহাওয়া সহনীয় পর্যায়ে আসবে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে। আর এই তীব্র গরমে নাজেহাল জনজীবন। জীবিকার তাগিদে বাইরে বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ। এছাড়া ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীদের ভিড়ও বাড়ছে। তীব্র গরমের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুল খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা। চলমান হিট অ্যালার্টের মধ্যে স্কুল খোলার এই সিদ্ধান্তে বিক্ষোভ জানিয়েছেন অনেকেই। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আনাগোনা দেখা গেছে। তবে প্রচণ্ড গরমের কারণে বাচ্চাদের নিয়ে কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। দীর্ঘদিন পর স্কুল খোলায় একদিকে যেমন ক্লাসে যাওয়ার তাড়া, তেমনি রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠাও। সেজন্য রোদ ওঠার আগেই সন্তানকে পৌঁছে দিচ্ছেন স্কুলে। একই সঙ্গে গরমে সুস্থ থাকতে দিচ্ছেন নানা পরামর্শ। তবে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাক প্রাথমিক বিদ্যালয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি। গরম না কমা পর্যন্ত খুব সকালের শিফটে স্কুল চালুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গরমের কারণে অতিরিক্ত 7 দিন বন্ধ রাখার পর সারা দেশে স্কুল কলেজ খুললে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তারা। বেশিরভাগ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সরকারি নির্দেশ মেনে বরিশালে সকাল 8টা থেকে প্রাথমিক এবং 10টা থেকে শুরু হয় মাধ্যমিক পর্যায়ের ক্লাস। তবে কোনো স্কুলেই অ্যাসেম্বলি হয়নি। বাচ্চাদেরকে আগে থেকেই বলা আছে ফোনের মাধ্যমে, এবং সকালেও বলা হয়েছে ফোনে যে ওরা পানির বোতল নিয়ে আসবে, স্যালাইন নিয়ে আসবে। প্রথম দিনে সব স্কুলেই শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। অভিভাবকরা জানান, গরমে শিশুরা দ্রুত অসুস্থ হয়, কিন্তু স্কুল খোলার কারণে তাদের আসতে হয়েছে। এত গরমে যদি স্কুল খোলা থাকে এইভাবে, তাহলে বাচ্চাদের নিয়ে যে বাচ্চার শরীরে প্রচুর ঘামাসি, এই গরমে স্কুল ড্রেস পরে থাকা অনেক কষ্ট। রংপুর নগরীর 121টি সহ পুরো জেলার 632টি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সেখানেও তাপপ্রবাহের কারণে হয়নি অ্যাসেম্বলি, শিক্ষার্থী উপস্থিতিও ছিল কম। আকাশের বৃষ্টি নামলে হয়তো একটু ঠান্ডা হইতো, ঠান্ডা হইলে হয়তো বা এই
গরমটা থাকতো না। টিফিনের সময় এই জায়গায় পোলাপান রোদের ভিতর দৌড়াদৌড়ি করতেছে। টানা 15 দিন থেকে খুলনায় তাপমাত্রা থাকছে 39 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যদিও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পর্যাপ্ত বাতাস পানির ব্যবস্থা নিশ্চিত করে। জানলা দরজা খোলা রাখার ব্যবস্থা আছে, প্রচুর বাতাস আছে তাদের, এবং মেয়েদেরকে বলা হয়েছে তারা টিফিন আওয়ারে রোদে ঘোরাঘুরি করবে না, ক্লাসরুমেই থাকবে। গাজীপুরে স্কুলে এসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে টিন শেড ক্লাসরুমের শিক্ষার্থীরা। বহু স্কুলে ফ্যান নষ্ট থাকায় বাড়ে দুর্ভোগ। আমরা চাচ্ছি যেভাবেই হোক বাচ্চারা যেন ফ্যান ঘুরে না, ফ্যান একটু ঘুরলে একটু ভালো হতো, বাতাস লাগতো। যশোরে মর্নিং শিফটে ক্লাস শুরুর দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানেও তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। মর্নিং শিফটে 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল। প্রচুর গরমে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তবে প্রায় প্রতিদিন বৃষ্টি হবার কারণে সিলেটের গরমের তীব্রতা কম হওয়ায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হওয়ায় তারা খুশি। বনশ্রী হালদার, 71। এই গরমে শ্রমজীবীদের ছাতা কিনে দেওয়ার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, পার্কগুলোতে কৃত্রিম বৃষ্টি ঝরাতে টাকা দরকার। এক্ষেত্রেও তিনি কর্পোরেট কোম্পানিগুলোর সহায়তা চান। রাজধানীর গুলশানে নগর ভবনের সামনে রিকশা চালকদের মধ্যে ছাতা বিতরণ করে এসব কথা বলেন মেয়র। তিনি জানান, ঢাকা উত্তরে 33,000 রেজিস্ট্রেশন করা রিকশা আছে। রেজিস্ট্রেশন ছাড়াও অনেক রিকশা আছে, সবাইকেই পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় মোট 35,000 ছাতা দেয়া হবে। প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে। প্রত্যেকটি ওয়ার্ডে 200টা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে। সকল বিত্তবানদেরকে এগিয়ে আসতে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন, আমাদের যে ডিজাইনটা আপনারা দেখেন, তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিকশাকে দিতে পারি। তাপদাহ নিরসনে কারখানাগুলো আরও পরিবেশ বান্ধব হওয়া উচিত। একই সাথে শোভন ও নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের ন্যায্য অধিকার বলে মন্তব্য করেছেন শ্রম প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। রবিবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন খাতে পরিবেশ বান্ধব 29টি কারখানাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নে মালিক শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি। সেই লক্ষ্যেই কাজ করছে শ্রম মন্ত্রণালয়। বিজেএমই এর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, আগের চেয়ে দেশের শ্রম পরিস্থিতি অনেক ভালো, এটি আরও উন্নত করার সুযোগ আছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরী। চলমান দাবদাহ নিরসনে আমাদের ফ্যাক্টরিগুলোকে আরও বেশি গ্রিন হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কলকারখানা ও প্রতিষ্ঠান সমূহের কর্মপরিবেশ আরও নিরাপদ শোভন করার কাজে উৎসাহিত করার জন্য আমরা 29টি শিল্প প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2023 প্রদান করছি। আমাদের দেশের অর্থনীতি প্রধানত কৃষিভিত্তিক হলেও এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দিকে এগিয়ে চলেছি এবং সেখানে সময়ের প্রয়োজনে ব্যাপক শিল্পায়নও হচ্ছে। এই শিল্পায়ন দেশের বিরাট শ্রমশক্তি এবং তারাই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং সেই কারণেই আজকে এই পেশাগত স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলেও মনে করেন তিনি। সকালে শেখ জামালের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না। জাতীয় পার্টি কোনো চাপে নির্বাচনে এসেছে, তা দলটিকে পরিষ্কার করতে হবে। ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতেই 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্য দিয়ে দেশে হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। বর্তমানে সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না,
কালো চশমা পরে তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষ হত্যা ও অর্থ লুটপাটের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টনে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল এবং হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে এক মিছিল শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, ব্যাংক লুটেরাদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তার অভিযোগ, বাকশাল কায়েম করতেই খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। ক্ষমতাসীন দল বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না দাবি করে তিনি আরও বলেন, ইভিএম নির্বাচন কমিশনের একটি দুর্নীতিগ্রস্ত প্রকল্প। ওদের আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাংক লুট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভান্ডার লুট, জমি জায়গা দখল। যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে। ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছেন। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ, আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহসালা, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। চট্টগ্রামের 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার যাত্রীরা। তাদের অভিযোগ, আগে থেকে না জানার কারণে বাস কাউন্টারে এসে বিপাকে পড়েছেন তারা। এদিকে পরিবহন শ্রমিক ও মালিক নেতারা বলছেন, দাবি মেনে না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। সকাল থেকে নগরীর নতুন ব্রিজ এলাকায় ভিড় বাড়ছিল সাধারণ যাত্রীদের। এখান থেকে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, কক্সবাজার, বান্দরবান, টেকনাফ সহ চট্টগ্রামের 7 উপজেলায় কয়েক লক্ষ যাত্রী দৈনিক আসা যাওয়া করে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে চট্টগ্রামের 5 জেলায় 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন ধর্মঘটের কারণে রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। এছাড়া 3 পার্বত্য জেলা, কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাগামী রুটেও বাস চলাচল বন্ধ আছে। এই পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আরসিডি তো 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না, কোনো চেঞ্জিও যাচ্ছে না। আমরা এখানে আসি শুনতেছি মানে এরকম গাড়ি চলবে না এরকম বলে, তাই এরকম গাড়ি না চললে আমরা কিভাবে যাব? যদি ধর্মঘট হতো আগে থেকে যদি ঘোষণা থাকতো তাহলে হয়তো বাসা থেকে বেরোতাম না। যাত্রীদের অনেকে অভিযোগ করে বলছেন, আগে থেকে না জানার কারণে তারা বাস কাউন্টারে এসে বিপাকে পড়েছেন। সে সাথে ধর্মঘটের সুযোগে কিছু পরিবহন অস্বাভাবিক ভাড়া দাবি করছেন। একটা সিট ছিল, ওখানে আমার কাছ থেকে 700 টাকা চাইছে। পুরো গাড়িতে 500 টাকা, এখন একজন 500 টাকা, এটা কি মগন মূল্য নাকি? পরিবহন নেতারা জানান, চুয়েটে দুর্ঘটনার কারণে তারা দুঃখিত। পাশাপাশি এই ঘটনার ক্ষতিপূরণ দেওয়ার পরও তাদের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। তারা দ্রুত সড়কের নৈরাজ্য সহ তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি তোলেন। প্রথম দাবি হচ্ছে সুয়েটের যে ঘটনা, সেখানে মীমাংসা হওয়ার পর আমাদের গাড়িগুলো নিয়ে পুরাই দিচ্ছে, আমরা ওগুলো ক্ষতিপূরণ চাচ্ছি। আবার খাপতায় সড়কে গাড়ি চলতে দিচ্ছে না, যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। যে গাড়িগুলো হেফাজতে নিয়েছিল সেই গাড়িগুলো আবার পুরো দেওয়া হচ্ছে, রাস্তায় এনে পুরো দেওয়া হচ্ছে, যেটা কারো একটা সভ্য দেশের কারো চাহিদা এটা আকাঙ্ক্ষা হতে পারে না। সেরকম একটা পরিপ্রেক্ষিতে যারা সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে আমাদের দাবি। পরিবহন ধর্মঘটের আওতায় চট্টগ্রাম সহ 5 জেলায় 120টি রুটে গণপরিবহন চলে প্রায় 10,000। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বান্দরবানের দুর্গম এলাকা বাকলাই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের 2 জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। রবিবার সকালে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকায় তাদের মরদেহ পাওয়া যায়। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। কেএনএফ এর পোশাক পরা অবস্থায় 2টি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানচি থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির পর থেকে বান্দরবানে কেএনএফ এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চলছে জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদে সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ছিল পর্যাপ্ত পুলিশ ও আনসার। রাজশাহীর কাটাখালী পৌরসভার সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। নারীসহ মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
9টি কেন্দ্রে ভোটার সংখ্যা 23,541 জন। দায়িত্ব পালন করেছেন 9 জন ম্যাজিস্ট্রেট, 9 জন প্রিজাইডিং অফিসার, 62 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 124 জন পোলিং অফিসার। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট নেওয়া হয় বিকেল 4টা পর্যন্ত। সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় 13 বছর পর লক্ষ্মীপুরের 5টি ইউনিয়ন পরিষদে আজ ভোট নেওয়া হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে 28 জন, মেম্বার পদে 225 জন, সংরক্ষিত মহিলা পদে 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা 1,22,928 জন। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদের উপনির্বাচনের ভোট গ্রহণ। দলীয় প্রতীক না থাকায় স্বতন্ত্র প্রার্থীকে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় ছিলেন। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল র্যাব ও বিজিবি সদস্যরা। চলতি বছরের শুরুতে জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলুর মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়। পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদেও শেষ হয়েছে ভোট গ্রহণ। 2টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 7 জন, সাধারণ সদস্য 18টি পদে 51 জন এবং সংরক্ষিত নারী সদস্য 6টি পদে 17 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই 2 ইউনিয়নে 18টি ভোট কেন্দ্রে 28,290 জন ভোটার। ভোটার মাঠে 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 4 প্লাটুন বিজিবি, 5টি র্যাবের টিম সহ প্রতিটি কেন্দ্রে 8 জন পুলিশ সদস্য, 17 জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়াও মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কাজ করছে পুলিশ সদস্যরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 11টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কুটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে 9 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 13 জন এবং সাধারণ সদস্য পদে 35 জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই ইউনিয়নের ভোটার সংখ্যা 33,435 জন। গাজীপুরের শ্রীপুর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের সমর্থকদের অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই দুর্জয় এই উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। আগামী নির্বাচনেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তবে প্রতীক বরাদ্দের আগেই শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বাঘের বাজার এলাকার একটি রিসোর্টে সমর্থকদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন দুর্জয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে দুর্জয়ের সমর্থকদের 40,000 টাকা জরিমানা করেন। পদ্মা সেতুতে 1,500 কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম হয়েছে। চালুর পর থেকে গত 27 এপ্রিল পর্যন্ত টোল আদায় হয়েছে 1,502 কোটি 62,15,900 টাকা। সেতু কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে 1,12,91,095টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে 56,01,232টি এবং জাজিরা প্রান্ত দিয়ে 56,89,863টি যানবাহন পারাপার হয়েছে। 2022 সালের 25 জুন দেশের বৃহত্তম এই সেতু উদ্বোধন করা হয়। কথাসাহিত্যিক হুমায়ুন আজাদের আজ 77তম জন্মবার্ষিকী। বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক, যিনি ধর্ম, মৌলবাদ, প্রতিষ্ঠান এবং সংস্কার বিরোধিতা, যৌনতা, নারীবাদ এবং রাজনীতি বিষয়ে তার বক্তব্যের জন্য 80 দশক থেকে পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন। 1947 সালের 28 এপ্রিল হুমায়ুন আজাদ মুন্সিগঞ্জের রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথাবিরোধী লেখক হিসেবে হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যে যোগ করেন এক ভিন্ন মাত্রা। তিনি 70টিরও বেশি বই লিখেছেন। 2004 সালের 27 ফেব্রুয়ারি হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলা হয়। একই বছরের 11 আগস্ট জার্মানির মিউনিক শহরে মারা যান তিনি। বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতির স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। 2012 সালে পান মরণোত্তর 21 পদক।